হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন, সমর্থকদের জয়োল্লাস। নিশ্চিত জয় ছিনিয়ে নেয়ার দাবি ডোনাল্ড ট্রাম্পের, আইনি লড়াইয়ের ঘোষণা, ভোট পুনর্গণনা চান সমর্থকরা। নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানালো ঢাকা, দ্বিপাক্ষিক সম্পর্কে নবদিগন্ত উন্মোচনের আশা। লাইনচ্যুতের ১৯ ঘণ্টা পরে উদ্ধার হয়নি তেলবাহী বগি, সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন। এবং বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি, একদিনে মারা গেলেন আরো ৭,৫০০ জন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, আর পুরো খবরে চলে যাবার আগে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভানিয়ায় ২০ ইলেকটোরাল ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন তিনি। নেভাদা সহ বাইডেনের মোট ইলেকটোরাল ভোট ২৯০। ডোনাল্ড ট্রাম্পের এ পর্যন্ত ইলেকটোরাল ভোট ২১৪। নতুন প্রেসিডেন্ট বাইডেন তিনি পেয়েছেন ৭,৫০,০০,০০০ বেশি ভোট, আর রিপাবলিকান প্রার্থী পেয়েছেন ৭,৬,০০,০০০ ভোট। জয় নিশ্চিত হওয়ার পর দেলাওয়ারের উইলমিংটন থেকে আরও কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন। নানা নাটকীয়তার পর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয় নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের চেয়ে ২০ ভোট বেশি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। জনমত জরিপ সঠিক প্রমাণ করে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্ষিয়ান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বুথ ফেরত জরিপে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে জয় নিশ্চিতের ২৭০টিতেই খুব সহজে জয় পান তিনি। ডেমোক্র্যাট ঘাঁটিগুলোর পাশাপাশি রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত উইসকনসিন, মিশিগান, জর্জিয়াতে জয় নিশ্চিত করেন বাইডেন, যা পাল্টে দেয় সব সমীকরণ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারী, কৃষ্ণাঙ্গ, তরুণ ও এশীয় ভোটাররা। বুথ ফেরত জরিপ বলছে ৮৭% কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন পেয়েছেন বাইডেন। ১৮ থেকে ২৯ বছরের তরুণদের ৬৪%ই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছে বাইডেনকে। এশীয় নারী ভোটারদের বিপুল সমর্থনেও নিশ্চিত হয়েছে বাইডেনের জয়। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শুরুটা সহজ ছিল না। বিভিন্ন পর্যায়ের দলের অভ্যন্তরীণ প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তাকে বেগ পেতে হয়েছে। কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলেও আগস্টে দলের চূড়ান্ত মনোনয়ন পান ৭৭ বছরের জো বাইডেন। সবশেষ প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তার তৃতীয় প্রচেষ্টা সফল হল, আর তিনি হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর জাহিদ হোসেন। জাহিদ হোসেন, আপনি তো আমাদেরকে নির্বাচনের সব খবর টাইমলি জানাচ্ছিলেন, তো এই মুহূর্তে নিউ ইয়র্কের পরিস্থিতি কি? জো বাইডেন যেহেতু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সবশেষ তথ্য কি আছে আপনার হাতে, আমাদের জানাবেন বিস্তারিত। নির্বাচনের আসলে ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পরে তারপরে আর গণনা নিয়ে কারো খুব বেশি আগ্রহ আছে তা না, ব্যাপারটা আনুষ্ঠানিকতার মধ্যেই চলে গেছে। কিন্তু ২৭০টি নিশ্চিত হওয়ার পরে সারা আমেরিকা আসলে এখন উৎসবে মেতে আছে। আমরা গত কয়েকদিন ধরেই আশঙ্কার কথা বলছিলাম, নানান ধরনের
শঙ্কার কথা বলছিলাম, সেগুলি সবকিছুই উড়িয়ে দিয়ে আমেরিকার জনগণ রাস্তায় নেমে এসেছে, তারা উৎসব করছে। আপনি যদি দেখেন যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, উইলমিংটন, যেখানে জো বাইডেনের প্রধান নির্বাচনী কেন্দ্র, সেখানে মানুষ উৎসব মুখর নেচে গেয়ে একে অপরকে জড়িয়ে ধরছে। খুব বেশি কোভিডের যে তীব্রতা, যেটা এতদিন তারা খুবই সতর্কতার সঙ্গে মেনে এসেছিল, সেটা যেন এখন আর এই আনন্দের মধ্যে তারা ধরে রাখতে পারছেন না। যদিও তাদের মাস্ক আছে, কিন্তু তারপরেও অনেক কাছাকাছি চলে আসছেন। আমরা যদি দেখি ক্যালিফোর্নিয়াতে হাজার হাজার মানুষ নেচে গিয়ে এই উৎসব করছেন। প্রায় সারা আমেরিকায়, বিশেষ করে বড় শহরগুলো, ছোট ছোট এলাকায় কথা যদি বাদ দিই, বড় শহরগুলোতে সবগুলোতেই আসলে উৎসব মুখর পরিবেশ, মানুষ একে অপরকে জড়িয়ে দিচ্ছেন। অনেকেই আমরা দেখেছি যে এই আনন্দাশ্রু চলে এসেছে চোখে, এবং সেটা ক্যামেরার সামনে তারা লুকাচ্ছেন না। সব মিলিয়ে এটা একটা অভূতপূর্ব অবস্থা। এবং আমেরিকার নির্বাচনে এত মানুষের ভোট দেওয়া, দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি এই পরাজয় মেনে না নিলেও তিনি বলছেন যে 7 কোটিরও বেশি মানুষ তাকে ভোট দিয়েছে, এবং তার চাইতে বেশি প্রায় 4 মিলিয়ন 40 লক্ষ অধিক বেশি ভোট পেয়ে জো বাইডেন নির্বাচিত হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে আমেরিকার ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ। আরেকটি বিষয় জানাবেন যে ডোনাল্ড ট্রাম্প তো এই হারটা মেনে নিতে রাজি হননি, উনি আইনি লড়াইয়ে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলেন। তো কোন ধরনের মামলা করা হয়েছে কিনা এখন পর্যন্ত, আর আমেরিকায় কোনো ধরনের সহিংসতা হয়েছে কিনা? আতিফা, প্রথমে বলি, সহিংসতার কোনো বড় ধরনের সহিংসতার কথা এখনো পর্যন্ত আমরা শুনতে পারিনি, কোনো ধরনের রিপোর্ট আমরা এখনো দেখিনি। আর মামলার প্রশ্নে যদি বলি, 3 শতাধিক মামলা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে মূল অভিযোগ যে ভোট জালিয়াতি, সেই জালিয়াতির তথ্য প্রমাণ সহকারে এখনো পর্যন্ত মামলা কোনোটাই হয়নি। এবং আমরা যদি দেখি যে বেশ কিছু এমনকি রিপাবলিকান ধারার আইনজীবী যারা আছে, যারা এই ধরনের নির্বাচন নিয়ে মামলা করেন, তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা এমন কোনো লক্ষণ দেখেনি যেটাতে আসলে প্রাইমা ফেসি কেস আছে বলে মনে হয় যে মামলা করবার মতো, এবং বিশেষ করে তাতে কোনো ভালো কিছু ফল পাওয়ার মতো উপাদান ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে সারা পৃথিবী থেকেই জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠানো হচ্ছে, প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরাই বার্তা পাঠিয়েছেন। ফলে এইটা বোঝা যায় যে এখন আনুষ্ঠানিকতা মাত্র, যে এবং ইতিমধ্যে আমরা জানি গতকাল থেকে সিক্রেট সার্ভিস জো বাইডেনকে নিরাপত্তা দিচ্ছিলেন, এবং আজকে এখন এই আমেরিকার সময় ইস্টার্ন টাইম 8টার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা। আমার মনে হয় আমি যখন কথা বলছি তখন তার ভাষণ শুরু হয়ে যাওয়ার কথা। উইলমিংটনে অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছেন, এবং সারা আমেরিকার সব জায়গায়, আমরা ক্যালিফোর্নিয়াতে দেখেছি যে মানুষ কিভাবে একে অপরের সঙ্গে আনন্দে মেতেছেন, নেচে গিয়ে তারা এটি উদযাপন করছেন। কারণ এই গত 4 বছরে অনেক রকমের ইস্যুস ছিল যেগুলির থেকে মানুষ মনে করে যে একটা মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে এই ফলে। ফ্লোরিডা থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। নির্বাচনে হার মেনে নিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প বড় পরিসরে আইনি লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করছেন তিনি। দাবি, তার হাতের মুঠো থেকে ভোটের ফল ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিকে সিএনএন বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাস্তব পরিস্থিতি বোঝাতে পারবে এখন এমন একজনকে খুঁজে ফিরছে রিপাবলিকান শিবির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেবেন কিনা তা নিয়ে সংশয় ছিল আগে থেকেই। সে সংশয় অনেকটাই সত্যি হতে চলেছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। নিশ্চিত পরাজয় জেনেও ক্ষমতা ছাড়ার ইচ্ছে দেখা যায়নি ট্রাম্পের মধ্যে, এমনকি বিদায়ী প্রেসিডেন্টের বক্তৃতাও তৈরি করেননি তিনি। আর এসবকে পরাজয় মেনে না নেওয়ার ইঙ্গিত বলছে সিএনএন। অন্যদিকে জর্জিয়া, নেভাদা ও পেনসিলভানিয়ায় বাইডেন এগিয়ে থাকার কারচুপির অভিযোগ নিয়ে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে। আর এ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এর আগে জর্জিয়া, উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানের আদালতে মামলা করা হয়েছে।
But it'll probably go through a process, a legal process. এটা আমাদের নির্বাচনী প্রক্রিয়ার স্পষ্টতার বিষয়। সরকারের উপর যাতে জনগণ আস্থা রাখতে পারে সেজন্য আমরা এই প্রক্রিয়াকে আইনের মধ্য দিয়ে নিয়ে যাব। ছেলে ট্রাম্প জুনিয়র ও শীর্ষ উপদেষ্টারা আদালতে ভোটের ফল চ্যালেঞ্জে আরও আগ্রাসী চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্পের মন জুগিয়ে চলতে হার মেনে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এর মধ্যে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন তার রানিং মেট মাইক পেন্স। বৈধ ভোট গুনলে আমি নিশ্চিতভাবেই বিজয়ী, আর আপনি যদি অবৈধ ভোট গোনেন তবে তা হবে আমাদের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়ার শামিল। মনে রাখতে হবে, আমি ফ্লোরিডা, ইন্ডিয়ানা, ওয়াইওর মতো রাজ্যে জয় পেয়েছি। তবে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে আশাবাদ জানিয়েছে শীর্ষ রিপাবলিকান মিচ ম্যাককনেল, হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলোউ। এর আগে 2000 সালে আইনি লড়াইয়ে গিয়ে পপুলার ভোটে এগিয়ে থাকা ডেমোক্র্যাট আল গোরকে হারিয়েছিলেন রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ। ফ্লোরিডায় আবারও ভোট গণনায় সুপ্রিম কোর্টের রায় গিয়েছিল তার পক্ষে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দোল্লাস ডেমোক্র্যাট শিবিরে। হোয়াইট হাউসের সামনে রাজপথে উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকরা। বিভিন্ন শহরে হয়েছে মিছিল। অনেককে দেখা গেছে ট্রাম্পের ব্যঙ্গচিত্র নিয়ে শোভাযাত্রা করতে। আটলান্টায় ফোটানো হয়েছে আতশবাজি। এদিকে পরাজয় মানতে নারাজ ট্রাম্প শিবির। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি তাদের। অ্যারিজোনায় ভোট কারচুপির অভিযোগ এনে মামলা করেছে ট্রাম্প শিবির। এর আগে জর্জিয়া ও মিশিগানে একই অভিযোগে মামলা করলেও তা খারিজ করে দেয় রাজ্যের ফেডারেল বিচারক। ভোট জালিয়াতির কোনো প্রমাণ না পাওয়ার দাবি তাদের। যুক্তরাষ্ট্রের বাস্তবিক অর্থে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ফেডারেল ইলেকশন কমিশনার এলেন উইন্ট্রপ। তিনি বলছেন, এবারে নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ তাদের কাছে নেই। শনিবার উইন্ট্রপ সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র জুড়ে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তা ও নির্বাচনী কর্মীরা কঠোর পরিশ্রম করছেন। নির্বাচন যেভাবে হয়েছে তাতে খুবই নগণ্য অভিযোগ এসেছে। বাস্তবসম্মত ও অকাট্য প্রমাণ আছে এমন অভিযোগ খুবই কম। ভোট জালিয়াতি বা অবৈধ ভোট নেওয়া হয়েছে এমন কোনো প্রমাণ নেই। দেশ জুড়ে সাধারণ মানুষ নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কিভাবে হয়েছে। তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি বলেও জানান ফেডারেল ইলেকশন কমিশনের এই কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। নিউ ইয়র্কের পরিস্থিতি এখন কি দেখছেন? দুই শিবিরের সমর্থকরা কি বলছেন, আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? নিউ ইয়র্কের টাইমস স্কয়ার আপনি দেখছেন যে এখানে লক্ষ জনতা। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমি গত 2016 সালের নির্বাচনে যেটা দেখেছি তার উল্টো দেখতে পাচ্ছি এখন। কারণ 2016 সালের যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সেদিন টাইমস স্কয়ারে প্রায় লক্ষাধিক লোক একত্র হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তারা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছিলেন, বিশেষ করে ড্রিমার যারা এখানে দেখছেন লক্ষ লক্ষ তরুণ তরুণী, তারা সবাই তখন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছিলেন। আর আজকে ঠিক তার উল্টোটা, আজকে হচ্ছে জো বাইডেনের পক্ষে সবাই সেলিব্রেশন করছে এবং মনে হয় যেন অনেকদিন পরে একটা রুদ্রশ্বাস পরিস্থিতির অবসান হলো। মনে হয় যেন একটা ঈদ উৎসব চলছে, আজকে বিজয় উৎসব চলছে এবং সবার মধ্যে যে উৎসবটা দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে আমি আপনাকে একটু দেখাতে চাই যে টাইমস স্কয়ার এই উৎসব চলছে, আজকে বিজয় উৎসব চলছে এবং সবার মধ্যে যে উৎসবটা দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে আমি আপনাকে একটু দেখাতে চাই যে টাইমস স্কয়ারের এখানে আজকে লক্ষ লক্ষ তরুণ তরুণী এখানে একত্রিত হয়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, নিউ ইয়র্কের আশেপাশের এলাকা থেকেও সবাই আসছে এখানে আজকে সেলিব্রেশন করার জন্য এবং এখন এখানে রাত 8:30, কিন্তু চলবে সারা রাত চলবে এই তাদের এই সেলিব্রেশন। শুধু নিউ ইয়র্ক নয়, আপনার ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি,
শিকাগো থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় শহরগুলো এবং রাজধানীতে এই এবং হোয়াইট হাউসের চারপাশে লক্ষাধিক জনতা, লক্ষ লক্ষ আজকের তরুণ তরুণী তারা সেলিব্রেশন করছেন। আর আরেকটা বিষয় থেকে জানিয়ে রাখি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফলাফল ঘোষণার পর, জো বাইডেনের পক্ষে ফলাফল ঘোষণার পর তিনি বের হয়েছিলেন ভার্জিনিয়ার ওনার গলফ ক্লাবে, এবং সেখানে 3 ঘন্টা উনি গলফ ক্লাবে গলফ খেলার পরে নিজে নিজে আবার উনি হোয়াইট হাউসে ফিরে এসেছেন। কিন্তু কোনো মিডিয়ার সাথে উনি কোনো সাক্ষাৎকার দেননি এবং কারোর সাথে উনি কোনো কথাও বলেননি। তবে সেখানকার একজন প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এখন এক জায়গাতে অনড় আছেন, যে সেখানে উনি এখনো এই নির্বাচনকে মেনে নিতে পারছেন না। উনি তার আইনজীবীদেরকে তার যে প্রধান আইনজীবী জুলিয়ানি, ওনাকে রুডি জুলিয়ানি ওনাকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য এবং সেটা ফাইন্যান্স করার জন্য সর্বোচ্চ ভাবে উনি এই আইনি লড়াই চালিয়ে যেতে চান। অপরদিকে জো বাইডেন আজকে বেলোর স্টেটে স্পেস সেন্টার থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং জাতির উদ্দেশ্যে উনি আজকে বিক্রি ঘোষণা করবেন। সেখানে কমলা হ্যারিস সহ সবাই উপস্থিত হয়েছে এবং জো বাইডেনকে আজকে ফোনে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং মাইনরিটি লিডার। সুলাইমান, আপনি তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। নিউ ইয়র্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এসএম সুলাইমান। 28 বছর পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে হেরে গেলেন মার্কিন কোন প্রেসিডেন্ট প্রার্থী। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের অতি আত্মবিশ্বাসকে ম্লান করে দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ব্যাটল স্টেটগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আর রুদ্ধশ্বাস প্রতীক্ষা শেষে ট্রাম্পকে হারিয়ে শেষ হাসি হাসলেন 77 বছরের বাইডেন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বড় চমক ছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক পরিচয় পেছনে ফেলে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের সামনে তিনি আবির্ভূত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। অনেকেই ভেবেছিলেন মনোনয়ন পেলেও শেষটায় হয়তো হিলারির মতো প্রার্থীর বিপক্ষে ঠিক পেরে উঠবেন না ট্রাম্প। সব হিসেব পাল্টে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। 4 বছর ক্ষমতায় থাকার মাঝে পার করেছেন অভিশংসনের ঝুঁকিও। প্রথম মেয়াদ শেষ করে এবার দ্বিতীয় পুনর্নির্বাচনের পরাজয় এড়াতে লড়েছেন 74 বছরের ডোনাল্ড ট্রাম্প। বেশ আত্মবিশ্বাসীও ছিলেন এবারও তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু সেই আশায় গুড়ে বালি। সর্বশেষ 1992 সালে জর্জ H.W. বুশ দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গিয়েছিলেন। আর 28 বছর পর এবার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন লড়ে হারলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা, টেক্সাসে জয় পেলেও শেষ রক্ষা হল না। আর রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগান এবং উইসকনসিনের ফল অপ্রত্যাশিতভাবে ঘুরে গিয়ে হেরে যান ট্রাম্প। এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা জোর দিয়েছিলেন অর্থনীতিতে, আর বাইডেনের সমর্থকরা জোর দিয়েছেন মহামারী আর বৈষম্য নিয়ে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিস। আগামী 4 বছর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে কাজ করবেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত অশ্বেতাঙ্গ সিনেটর কমলাকে সাহসী যোদ্ধা বলে মন্তব্য করে আসছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের 2 প্রধান রাজনৈতিক দলের কোনটি থেকেই এর আগে অশ্বেতাঙ্গ কোনো নারী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেননি। হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে কমলা হ্যারিসের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি, তবে দলীয় ভোটে জো বাইডেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। সেই বাইডেনই এবার রানিং মেট হিসেবে বেছে নেন কমলাকে। টুইট বার্তায় তাকে সাহসী যোদ্ধা ও জনগণের সেরা সেবক উল্লেখ করেন তিনি। কমলার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক, আর বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কমলার পড়ালেখা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 2003 সালে সেন্ট ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পর 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন তিনি। বরাবরই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম সমালোচক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলছেন, তার প্রশাসনের হাত ধরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নবদিগন্ত উন্মোচিত হবে। আর এক্ষেত্রে অভিবাসন, বাণিজ্য ও জলবায়ু প্রশ্নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা করছে বাংলাদেশ। হোয়াইট হাউসে এবার শুধু নীলের রাজত্ব। রাষ্ট্র ক্ষমতা নিচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর আগে 2 দফা বারাক ওবামার রানিং মেট ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে ঢাকার জানাশোনাটাও তাই পুরনো। এবারের ভোটে জোর লড়াইয়ে ট্রাম্প পরাভূত করেছেন তিনি। এর পরপরই প্রশাসনিক এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল জায়গায় রয়েছে অভিবাসন, শিক্ষার্থী ভিসা, জিএসপি সুবিধা, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান পর্যন্ত। এখন যুক্ত হয়েছে ইন্দো প্যাসিফিক জোট। বাইডেন সাহেব তো জলবায়ু নিয়ে উনি সুচ্চার, আপনার অভিবাসী সম্পর্কেও সুচ্চার, সব প্লাস মাইনাস আছে সবকিছুতেই। আমেরিকার স্বার্থের সপক্ষে যেগুলো করা সেইটা তারা করে। বাইডেনের জয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন রসায়ন সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। দুদেশের আগ্রহের জায়গায় নতুন ক্ষেত্র তৈরি হলেও আগের মীমাংসিত ইস্যুতে বড় কোনো রদবদল হবে না বলেও আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। এই সব নিয়ে তাদের কোনো বিশেষ আপনার ইন্টারেস্ট এজ সাচ নাই, যেমন খুব স্বার্থ জড়িত না। এই দিজার অনেকটা নিউট্রাল ইস্যু। এই যে আমাদের বঙ্গবন্ধুর খুনি, এগুলো অনেকটা নিউট্রাল ইস্যু, আইনের মাধ্যমে ঠিক হবে, সুতরাং ওগুলোতে আমাদের কোনো ব্যাঘাত হবে না। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকলেও বাইডেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলের বগি লাইনচ্যুতের 19 ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। শনিবার বেলা 2:30 থেকে উদ্ধার অভিযান শুরুর পর এখনো তা চলছে। এর মধ্যে রেলের একটি বগি ও ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। এখন চলছে লাইন মেরামতের কাজ। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে রেল বিভাগ। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে 951 নং তেলবাহী ট্রেনটি বেলা 12টায় শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছার পর লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। কমিটি হয়েছে, আমাদের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার ঢাকাকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। অন্য সদস্যরা হলো ডিভিশনাল ইঞ্জিনিয়ার 2 ঢাকা, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার ঢাকা, তারপরে ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্যারিজনা। জি, মোট 5 সদস্য বিশিষ্ট কমিটি। শীতে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে শিগগিরই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করবে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সংকট মোকাবেলায় হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো, জনসচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন কার্যক্রমের আগাম প্রস্তুতি নিতে 22 মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। সরকারের আগাম প্রস্তুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে না পারলে শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ। শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে অনেক দেশেই। বাংলাদেশও সে আশঙ্কার বাইরে নয়। পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য, শিক্ষা সহ 22 মন্ত্রণালয়কে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে 114টি ল্যাবে চলছে করোনা টেস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা 11,608টি। মোট আইসিইউ শয্যা রয়েছে 564টি। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে 13,095টি। হাই ফ্লো নেজাল ক্যানুলা রয়েছে 574টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে 363টি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার সবকিছু কাজে লাগিয়ে আমরা মানুষের চিকিৎসা দিতে সক্ষম। আর এখন আছে 114টা ল্যাব। তো সেখানে আমাদের পরীক্ষা করতে কোনো সমস্যা হবে না যদি সংক্রমণ বেড়ে যায়। পাশাপাশি আমরা কিট সংগ্রহ করছি। কিট সংগ্রহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা অ্যান্টিজেন টেস্টও করব। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার কমলেও এখনো প্রবল ঝুঁকিতে বাংলাদেশ। করোনা সংক্রমণ অস্বাভাবিক বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। চিকিৎসকদের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, চিকিৎসার আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, সেটা ব্যাপারে চিকিৎসকরা প্রস্তুত। এখন মন্ত্রণালয় অধিদপ্তরের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার
সেটা তাদের থাকতে হবে, প্রস্তুতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কিছু হাসপাতাল কিন্তু রোগী কমে যাওয়াতে মানে বন্ধ করা হয়েছে, এটাও সত্য। যেগুলো বন্ধ করা হয়েছে এগুলো কিন্তু আবার চালানো বা ওপেন করা কিন্তু সহজ হবে, কিন্তু কঠিন কিন্তু হবে না। আমি মনে করি যে এই ব্যাপারে মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন বা প্রশাসন বলেন, তারাও কিন্তু সতর্ক। আর আমরা যারা চিকিৎসার সঙ্গে জড়িত, আমি মনে করি আমরাও সতর্ক আর কি। সংকট মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলছে জানিয়ে স্বাস্থ্যবিধি মানতে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিকে প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 5 কোটি। এর মধ্যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 5 লাখ মানুষ। একদিনে মারা গেছেন প্রায় 7,500 জন। বিশ্বে মোট প্রাণহানি 12,55,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 1,000-এর বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,43,000 ছাড়িয়েছে। নতুন 1,20,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 1,02,00,000-এর কাছাকাছি। ভারতে একদিনে মারা গেছে 557 জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ছাড়ালো 1,26,000। দেশটিতে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 46,000-এর বেশি মানুষ। এছাড়াও একদিনে মেক্সিকোতে 551, ইটালিতে 425, ইরানে 423 ও যুক্তরাজ্যে 413 জনের মৃত্যু হয়েছে। এদিকে দ্বিতীয় ধাপে সংক্রমণ রুখতে 3 সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে গ্রিস। 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। তিনি এখন বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। My sisters-in-law, my sister Valerie. Anyway, folks, the people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. We've won with the most votes ever cast on a presidential ticket in the history of the nation. 74 million. What I must admit has surprised me. Tonight, we're seeing all over this nation, all cities and all parts of the country, indeed across the world, an outpouring of joy, of hope, renewed faith in tomorrow, bring a better day. And I'm humbled by the trust and confidence you placed in me. I pledge to be a president who seeks not to divide, but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. And work with all my heart, with the confidence of the whole people, to win the confidence of all of you. And for that is what America, I believe, is about. It's about people. And that's what our administration will be all about. I sought this office to restore the soul of America, to rebuild the backbone of this nation, the middle class, and to make America respected around the world again. And to unite us here at home. It's the honor of my lifetime that so many millions of Americans have voted for that vision. And now, the work of making that vision is real. It's a task, the task of our time. Folks, as I said many times before, I'm Jill's husband. And I would not be here without her love and tireless support of Jill and my son Hunter and Ashley, my daughter, and all our grandchildren and their spouses and all our family. They're my heart. Jill's a mom, a military mom, an educator. And she has dedicated her life to education. But teaching isn't just what she does, it's who she is. For American educators, this is a great day for you all. You're going to have one of your own in the White House. And Jill's going to make a great first lady. I'm so proud of her. And I'll have the honor of serving with proud of her. And I'll have the honor of
of serving with the fantastic Vice President who you just heard from, Kamala Harris, who makes history as the first woman, first black woman, the first woman from South Asian descent, the first daughter of an immigrant ever elected in this country. Don't tell me it's not possible in the United States. It's long overdue. And we're reminded tonight of those who fought so hard for so many years to make this happen. Once again, America's bent the arc of the moral universe more toward justice. Kamala, Doug, like it or not, your family, you become an honorary Biden, there's no way out. All those of you who volunteered and worked the polls in the middle of this pandemic, local elected officials, you deserve a special thanks from the entire nation. And to my campaign team and all the volunteers and all who gave so much of themselves to make this moment possible, I owe you. I owe you. I owe you everything. And to all those who supported us, I'm proud of the campaign we built and ran. I'm proud of the coalition we put together, the broadest and most diverse coalition in history. Democrats, Republicans, independents, progressives, moderates, conservatives, young, old, urban, suburban, rural, gay, straight, transgender, white, Latino, Asian, Native American. I mean it, especially those moments, and especially those moments when this campaign was at its lowest ebb. The African American community stood up again for me. You've always had my back, and I'll have yours. I said at the outset, I wanted to represent this campaign to represent and look like America. We've done that. Now that's what I want the administration to look like and act like. For all those of you who voted for President Trump, I understand the disappointment tonight. I've lost a couple times myself. But now, let's give each other a chance. It's time to put away the harsh rhetoric, lower the temperature, see each other again, listen to each other again. And to make progress, we have to stop treating our opponents as our enemies. They are not our enemies. They are Americans. They are Americans. The Bible tells us to everything there is a season, a time to build, a time to reap and a time to sow, and a time to heal. This is the time to heal in America. Now this campaign is over. What is the will of the people? What is our mandate? I believe it's this. Americans have called upon us to marshal the forces of decency, the forces of fairness, to marshal the forces of science and the forces of hope in the great battles of our time. The battle to control the virus, the battle to build prosperity, the battle to secure your family's health care, the battle to achieve racial justice and root out systemic racism in this country, and the battle to save our planet by getting climate under control, the battle to restore decency, defend democracy, and give everybody in this country a fair shot. That's all they're asking for, a fair shot. Folks, our work begins with getting COVID under control. We cannot repair the economy, restore our vitality, or relish life's most precious moments, hugging our grandchildren, our children, our birthdays, weddings, graduations, all the moments that matter most to us until we get it under control. On Monday, I will name a group of leading scientists and experts as transition advisors to help take the Biden-Harris COVID plan and convert it into an action blueprint that will start on January the 20th, 2021.
That plan will be built on bedrock science. It will be constructed out of compassion, empathy, and concern. I will spare no effort, none, or any commitment to turn around this pandemic. Folks, I'm a proud Democrat, but I will govern as an American president. I'll work as hard for those who didn't vote for me as those who did. Let this grim era of demonization in America begin to end here and now. The refusal of Democrats and Republicans to cooperate with one another, it's not some mysterious force beyond our control. It's a decision, a choice we make. And if we can decide not to cooperate, then we can decide to cooperate. And I believe that this is part of the mandate given to us from the American people. They want us to cooperate in their interest. And that's the choice I'll make. And I'll call on Congress, Democrats and Republicans alike, to make that choice with me. The American story is about slow yet steadily widening the opportunities in America. And make no mistake, too many dreams have been deferred for too long. We must make the promise of the country real for everybody, no matter their race, their ethnicity, their faith, their identity, or their disability. Folks, America has always been shaped by inflection points, by moments in time where we've made hard decisions about who we are and what we want to be. Lincoln in 1860, coming to save the Union. FDR in 1932, promising a beleaguered country a new deal. JFK in 1960, pledging a new frontier. And 12 years ago, when Barack Obama made history, he told us, yes, we can. Well, folks, we stand at an inflection point. We have an opportunity to defeat despair, to build a nation of prosperity and purpose. We can do it. I know we can. I've long talked about the battle for the soul of America. We must restore the soul of America. Our nation is shaped by the constant battle between our better angels and our darkest impulses. And what presidents say in this battle matters. It's time for our better angels to prevail. Tonight, the whole world is watching America. And I believe at our best, America is a beacon for the globe. We will lead not only by the example of our power, but by the power of our example. I've always believed, many of you heard me say it, I've always believed we can define America in one word: possibilities. That, in America, everyone should be given an opportunity to go as far as their dreams and God-given ability will take them. You see, I believe in the possibilities of this country. We're always looking ahead to an America that's freer and more just, ahead to an America that creates jobs with dignity and respect, ahead of America that cures diseases like cancer and Alzheimer's, ahead to an America that never leaves anyone behind, ahead of America that never gives up, never gives in. This is a great nation. It's always been a bad bet to bet against America. We're good people. This is the United States of America, and there's never been anything we've been not able to do when we've done it together. Folks, in the last days of the campaign, I began thinking about a hymn that means a lot to me and my family, particularly my deceased son, Bo. It captures the faith that sustains me and which I believe sustains America. And I hope it can provide some comfort and solace
the 230,000 Americans who've lost a loved one to this terrible virus this year. My heart goes out to each and every one of you. Hopefully this hymn gives you solace as well. And it goes like this. And he will raise you up on eagle's wings, bear you on the breath of dawn, and make you to shine like the sun, and hold you in the palm of his hand. And now together, on eagle's wings, we embark on the work that God and history have called upon us to do, with full hearts and steady hands, with faith in America and in each other, with love of country, a thirst for justice. Let us be the nation that we know we can be, a nation united, a nation strengthened, a nation healed. The United States of America, ladies and gentlemen, there's never been anything we've tried we've not been able to do. So remember, as my grandpapa, our grandpapa used to say when I walked out of his home when I was a kid up in Scranton, he said, Joey, keep the faith. And our grandmother, when she was alive, she yelled, no, Joey, spread it. Spread the faith. God love you all. May God bless America, and may God protect our troops. Thank you, thank you, thank you. আমরা এতক্ষণ 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি শুনছিলাম। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।